স্নাতক রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সজল দত্ত তোমাদের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিতে চাচ্ছি। আজকে ক্লাসের বিষয় হচ্ছে সংবিধান। প্রথমেই আসো, সংবিধান কি? খুব সহজ করে বলতে হয়, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার কতগুলো নিয়ম কানুনের সমষ্টি। সংবিধানের সর্বপ্রাচীন সংজ্ঞা দিয়েছেন এরিস্টটল গ্রিক দার্শনিক, তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনকও বলা হয়। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনার জীবন আদর্শই হচ্ছে সংবিধান। একটা নৌকা পরিচালিত হয় হাল দিয়ে, একটা রাষ্ট্রের দিক নির্দেশনা দেয় সংবিধান। অধ্যাপক ফাইনার বলেছেন, রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্বন্ধই হচ্ছে সংবিধান। রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো কি? এই যেমন ধরো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচক মণ্ডলী, এইসব। এখন এই সব অর্থাৎ আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে সংবিধানের কাজ। লর্ড ব্রাইস কি বলেছেন সংবিধানের ব্যাপারে? সংবিধান হলো এমন কতগুলো আইন বা প্রথার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রের জীবন পরিচালিত হয়। সংবিধান কতগুলো আইনই শুধু নয়, কতগুলো প্রথাও। লর্ড ব্রাইস প্রথার উপরেও গুরুত্ব দিয়েছেন। যেমন ব্রিটেনের সংবিধান কিন্তু প্রথা নির্ভর, তাই তিনি বলেছেন সংবিধান কতগুলো আইন এবং প্রথা, তার সমষ্টি। কেসি হোয়ার কি বলেছেন? কোনো দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সমস্ত লিখিত অলিখিত নিয়ম কানুনকে সংবিধান বলে। সংবিধান একটা রাষ্ট্রকে পরিচালিত করে, রাষ্ট্রের কতগুলো লিখিত অলিখিত নিয়ম কানুনের সমষ্টি। এই কথাটাই বলেছেন কেসি হোয়ার। এবার আসো, সংবিধান কত প্রকার? প্রথমত, সংবিধান দুই প্রকার, লিখিত এবং অলিখিত। 1 নম্বর লিখিত সংবিধান। যে দেশের সংবিধান লিখিত, সেই দেশের সংবিধানকে বলা হয় লিখিত সংবিধান। আমাদের দেশের সংবিধান, ভারতের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানও লিখিত। যে সমস্ত দেশের সংবিধান লিখিত আছে, সেই সমস্ত দেশের সংবিধান একটা বই আকারে আছে। তারপর হলো অলিখিত সংবিধান। যেসব দেশের সংবিধান অলিখিত, অর্থাৎ সংবিধানের নিয়ম কানুনগুলো অলিখিত অবস্থায় আছে। অলিখিত সংবিধান মানে প্রচলিত রীতিনীতি প্রথার মাধ্যমে দেশ শাসন হয়। যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। সেখানে সরকার কিভাবে গঠিত হবে, সরকার কতদিন থাকবে, এই সমস্ত প্রচলিত রীতিনীতির মাধ্যমে সেইখানে দেশ পরিচালিত হয়। তাই ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। দ্বিতীয়ত, সংবিধান আরও 2 রকমের। ক সুপরিবর্তনীয়, খ দুষ্পরিবর্তনীয়। যে দেশের সংবিধান খুব সহজেই পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়, সেই দেশের সংবিধানকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। সহজেই পরিবর্তন করার অর্থ কী?
সহজেই পরিবর্তন করার মানে হচ্ছে যেই দেশের আইনসভা সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানকে সংশোধন করতে পারে সেই দেশের সংবিধানকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? যেই দেশের সংবিধান সংশোধন করতে গেলে বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে আইনসভা সংবিধান সংশোধন করতে পারে না। আইনসভার হয়তো দেখা যায় যে 3/2 সদস্যের হারসূচক ভোট লাগে, তারপর সংবিধান সংশোধন হয়। এই যে প্রক্রিয়াটা, এটা একটা কঠিন প্রক্রিয়া, সেই জন্যেই বলা হয় ওই দেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান, আমাদের দেশের সংবিধানও দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমাদের দেশের সংবিধান পরিবর্তন করতে গেলে 3/2 সংসদ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এবার আসো উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি কি। সংবিধান তো নানা রকমের আছে। এখন একটা সংবিধান ভালো হতে গেলে কি কি গুণ থাকা দরকার সেগুলোকেই আমরা বলছি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। 1 নাম্বার, লিখিত রূপ। একটা ভালো সংবিধান লিখিত হবে। লিখিত জিনিস হলে সেটা নির্ধারিত থাকে, স্পষ্ট থাকে। অলিখিত অনেক সময় ভাষা ভাষা থাকে, অস্পষ্ট থাকে। সেই জন্য একটা ভালো সংবিধান লিখিত হওয়াই বাঞ্ছনীয়। তারপরে হলো 2 নাম্বার, স্পষ্টতা। সংবিধান লিখিত হবে, সেই সাথে সংবিধানের ভাষা স্পষ্ট হবে, অস্পষ্ট যেন না হয়, অথবা একটি শব্দের বা একটি বাক্যের 2 রকমের ব্যাখ্যা হওয়া চলবে না, তাহলে সংবিধানের ব্যাখ্যা নিয়ে মতদ্বৈততা অথবা বিতর্ক সৃষ্টি হবে। 3 নাম্বার হচ্ছে নাতিদীর্ঘ। ভালো সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংবিধান খুব বেশি বড় হবে না, আবার সংবিধান একদম ছোটও হবে না। সংবিধান মাঝামাঝি হবে, বড়ও হবে না আবার ছোটও হবে না। আমেরিকার সংবিধান অত্যন্ত ছোট। ছোট থাকবার কারণে সরকারি বিভিন্ন বিভাগ এবং প্রয়োজনীয় বিষয়গুলো ব্যাখ্যা করা সম্ভব হয় না। আবার বেশি বড় হলে, বেশি বড় থাকবার কারণে সংবিধানের ব্যাখ্যা নিয়ে নানা রকমের বিতর্কও তৈরি হতে পারে। সংবিধানের কিছু বিষয় থাকতে হয় যাতে পরবর্তীকালে অবকাশ থাকতে হয়। 4 নাম্বার হচ্ছে সীমিত দুষ্পরিবর্তনীয়। সংবিধান খুব বেশি পরিবর্তনশীল হয় এরকমও হবে না, আবার সংবিধান পরিবর্তন করাই যায় না এরকমও হবে না। অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনের মাঝামাঝি হবে। সংবিধান যদি খুব সুপরিবর্তনীয় হয়, মানে একেবারে সহজেই যদি পরিবর্তন করা যায়, তাহলে যখন তখন সংবিধান পরিবর্তন করে ফেলবে শাসক গোষ্ঠী। এর ফলে সংবিধানের যে গুরুত্ব সেটা হ্রাস পাবে। আবার সংবিধান যদি খুব অপরিবর্তনীয় হয়, পরিবর্তন করা যায় না এরকম যদি অবস্থা হয়, তাহলে অনেক সময় জনগণের আশা আকাঙ্ক্ষার জন্যে সংবিধান পরিবর্তন করা প্রয়োজন হয়, অথচ সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। এই অবস্থায় বিপ্লবের আশঙ্কা থাকে। তাই সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় মাঝামাঝি হবে।
রাষ্ট্রের মূল নীতি। আধুনিক কালে বিশেষত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সংবিধানে রাষ্ট্রের মূল নীতির উল্লেখ থাকে। একটা রাষ্ট্রের কি আদর্শ, একটা রাষ্ট্রের কি লক্ষ্য, সেটা সংবিধানে বর্ণনা করা থাকে। যেমন আমাদের দেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতির উল্লেখ আছে, সোভিয়েত ইউনিয়নেও রাষ্ট্রের মূলনীতির উল্লেখ আছে, ভারতেও রাষ্ট্রের মূলনীতিগুলোর উল্লেখ আছে। মৌলিক অধিকারের উল্লেখ, নাগরিকরা কি কি অধিকার ভোগ করবে এই সব বিষয়ে যদি সংবিধানে উল্লেখ থাকে তাহলে নাগরিকদের খুব সহজেই বুঝতে পারে, নাগরিকরা খুব সহজেই বুঝতে পারে তাদের কি কি অধিকারগুলো আছে এবং এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন থাকতে পারে। আর সংবিধানে যখন নাগরিকদের মৌলিক অধিকারগুলোর উল্লেখ থাকে তখন শাসক গোষ্ঠী বা সরকার নাগরিকের মৌলিক অধিকারগুলো ভঙ্গ করতে পারে না। যদি সরকার নাগরিকের মৌলিক অধিকারগুলো ভঙ্গ করে তাহলে কিন্তু নাগরিকরা শাসক বা সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে অথবা তারা যে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করতে পারে। এভাবে নাগরিকের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত থাকে। তাই একটি ভালো সংবিধানে মৌলিক অধিকারের উল্লেখ থাকা বাঞ্ছনীয়। সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য বলতে বোঝায় সাংবিধানিক আইনই হবে সর্বোচ্চ আইন। অন্য যে কোনো আইন অপেক্ষা সংবিধানের আইনই প্রাধান্য বিস্তার করবে। দেশের প্রচলিত যে কোনো আইন অথবা আইনসভা বা শাসন বিভাগের যে কোনো আদেশ নির্দেশ যদি সংবিধানের আইনের সাথে সংঘর্ষ হয় বা একে অমান্য করে, সাংবিধানিক আইনকে অমান্য করে, তাহলে যেন সাংবিধানিক আইনই বজায় থাকে তার ব্যবস্থা থাকতে হবে। সাধারণত যে সমস্ত দেশে সংবিধানের প্রাধান্য থাকে সেই সব দেশে বিচার বিভাগকে এই দায়িত্ব দেওয়া হয়। বিচার বিভাগ দেখে যদি আইন বিভাগ কোনো আইন তৈরি করে যা সংবিধানকে লঙ্ঘন করেছে অথবা শাসন বিভাগ এমন কোনো নির্দেশ জারি করেছে যা সংবিধানকে লঙ্ঘন করেছে, তাহলে বিচার বিভাগ ওই আইন বা শাসন বিভাগের ওই নির্দেশকে বাতিল করে দিতে পারে। এভাবে সংবিধানের প্রাধান্য বজায় থাকে। একটি ভালো সংবিধানে এভাবে যদি সংবিধানের প্রাধান্য বজায় রাখা হয় তাহলে সকলের কাছে সাংবিধানিক আইন শ্রদ্ধেয় থাকে এবং সবাই সংবিধান মেনে চলতে বাধ্য হয়। বিচার বিভাগের প্রাধান্য। একটি ভালো সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য বজায় রাখতে হবে। বিচার বিভাগের প্রাধান্য বলতে বোঝায় আইন বা শাসন বিভাগ যদি কোনো কাজ করে এবং যে কাজগুলো সংবিধান বিরোধী বা আইন বিরোধী সেই সমস্ত কাজগুলো যেন বিচার বিভাগ বাতিল করতে পারে। অর্থাৎ সকল বিভাগের উপরে বিচার বিভাগের একটি প্রাধান্য থাকবে। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক। অর্থাৎ বিচার বিভাগ তার বিচার কার্য পরিচালনা করবার জন্যে বিচার বিভাগকে শাসন বিভাগ এবং আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে হবে। শাসন বিভাগের দায়িত্ব নির্দেশ।
সরকারের 3টি বিভাগের মধ্যে শাসন বা নির্বাহী বিভাগ দেশ পরিচালনা করে থাকে। তাদের হাতে প্রভূত ক্ষমতা থাকে। তাদের হাতে যদি অতিরিক্ত ক্ষমতা অর্পিত হয় তাহলে স্বৈরতন্ত্র হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য শাসন বিভাগের কি কি কাজ থাকবে তা যদি সংবিধানে সুনির্দিষ্ট থাকে তাহলে শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে উঠবার সম্ভাবনা কম থাকবে। আইন বিভাগের কর্তৃত্ব নির্ধারণ। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সাধারণভাবে সংসদীয় গণতন্ত্রে আমরা জানি আইন বিভাগের সার্বভৌমত্ব থাকে। আইন বিভাগের সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। সেইখানে দেশের সমগ্র দেশের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং সেখানেই আইন প্রণীত হয়। সুতরাং আইন বিভাগ শুধু কথার কথা বিষয় নিয়ে আলোচনা না করে আইন বিভাগের যদি কর্তৃত্ব থাকে, আইন বিভাগ যদি শাসন বিভাগ এবং সরকারি অন্যান্য বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে তবে দেশে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই জন্য একটি ভালো সংবিধানে আইন বিভাগের কর্তৃত্ব থাকলে সেটি ভালো হয়। এই হচ্ছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। আশা করি তোমরা আজকে আমি যে সংবিধানের বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা ভালো করে পাঠ করবে এবং বুঝবার চেষ্টা করবে। আজকের মতো এইটুকুই রইল। আগামীতে আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।